খারাপ বুঝলেই বা দিন খারাপ আসছে এই রকম বাতাস পেলেই সবচেয়ে আগে যে পালায় সে হচ্ছে ওসমান পরিবারের শামীম ওসমান। এবং তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া, তিনি এখন সপরিবারে ব্যাংককে আছেন, তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াই প্রমাণ করে আওয়ামী লীগের হাতে একেবারেই সময় নাই। আওয়ামী লীগ যতই নানক বা নাসিম বা অন্যান্যদেরকে দিয়ে চেষ্টা করুক সমন্বয়কদের সঙ্গে মিটিং করে পরিস্থিতি শান্ত করার, পরিস্থিতি শান্ত হচ্ছে না। কারণ আমি বিশ্বাস করি আন্দোলন এখন আসলে আর কোনো ব্যক্তির হাতে না। আওয়ামী লীগের রথী মহারথীরা ভেগে যাচ্ছেন, ভেগে যাওয়াই উচিত, কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও, বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান। পুলিশের বিভক্তি, প্রশাসনের বিভক্তি দেখা দিয়েছে, ভয়ঙ্কর দুর্নীতি, নানান ধরনের যে বিতর্কিত কর্মকাণ্ড, সবকিছুর বিরুদ্ধে তারাও ফুঁসে উঠেছেন। শেখ হাসিনার পুলিশ বাহিনীর অবস্থা বিধ্বস্ত, বিপর্যস্ত। আমি আপনাদেরকে নিশ্চিত হয়ে একটা তথ্য বলছি যে গুটি কতক অতি দলবাজ সদস্য ছাড়া এই বাহিনীর বাকি প্রায় সকল সদস্য সাধারণ মানুষের উপর আর গুলি ছুটতে একেবারেই নারাজ। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনার পুলিশ বাহিনীর অবস্থা বিধ্বস্ত, বিপর্যস্ত। গত কদিনের আন্দোলন মোকাবেলা করতে গিয়ে এই বাহিনী ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে। আমি আপনাদেরকে নিশ্চিত হয়ে একটা তথ্য বলছি যে গুটি কতক অতি দলবাজ সদস্য ছাড়া এই বাহিনীর বাকি প্রায় সকল সদস্য সাধারণ মানুষের উপর আর গুলি ছুটতে একেবারেই নারাজ। এই অবস্থায় ক্ষমতাসীনরা বিকল্প হিসাবে তাদের যে দলীয় পেটুয়া বাহিনী, লাঠিয়াল বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, তাদের উপর অনেক বেশি মাত্রায় ভর করছে। আমরা গতকালকে সেটা দৃশ্য ঢাকা সহ দেশের অনেক জায়গায় লক্ষ্য করেছি। পুলিশ বাহিনীর ক্ষেত্রে যেটা হয়েছে যে ঘৃণা একদিকে কেবল সাধারণ মানুষের কাছেই না, তারা পরিবারের সদস্য এমনকি আত্মীয় স্বজনের কাছেও ঘৃণিত হয়ে পড়ছে। একদিকে কাজের চাপে জেরবার, অন্যদিকে ঘরে বাইরে পাহাড় সম ঘৃণা। এই অবস্থায় আবার দেখা যাচ্ছে অনেক পুলিশ সদস্যের সন্তানরা তারা এই আন্দোলনে জড়িয়ে পড়ছে, তাদেরকে কিছুতেই ফেরানো যাচ্ছে না। আমি ছোট ছোট কয়েকটা ঘটনার কথা বললে আপনারা পুলিশ বাহিনীর ভেতরের বর্তমান অবস্থা খুব সহজেই বুঝে ফেলবেন। একটা ঘটনার ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি গতকাল রাতে বাংলাদেশ সময় দুজন পুলিশ অফিসার সার্ভিং এবং তাদের সঙ্গে কথা বলেছি এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের একজন সমন্বয়কারীর সঙ্গে কথা বলেছি। প্রথম ঘটনাটি খুলনার। আপনারা জানেন যে গতকাল খুলনায় বড় ধরনের সংঘাত হয়েছে এবং সেখানে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছে। তার নাম সুমন, সম্ভবত সনাতন ধর্মাবলম্বী। তো নিহত কনস্টেবল সুমনের বাসায় সান্ত্বনা দিতে গিয়েছিলেন খুলনার পুলিশ কমিশনার। সেখানে নিহত সুমনের স্ত্রী পুলিশ কমিশনারকে কি বলেছিলেন আসুন আমরা একটু সেটা দেখে নিই। আপনারা শুনেছেন যে সুমনের স্ত্রী কি বলেছে? ডিউটি ডিউটি ডিউটি, খালি ডিউটি ডিউটি করতে করতে আমার স্বামীটা মারা গেল। তারপরে যখন কমিশনার সেখান থেকে চলে যায়, ওই সুমনের স্ত্রী তাকে তুই তোকারি করে, এই তুই কোথায় যাস, আমার সুমনকে দিয়ে যা। এই হলো পুলিশের ভেতরকার একটা চিত্র এবং এখান থেকে বাকি চিত্রটা আমরা সহজে অনুমান করে নিতে পারি। আমি যে দুজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি এর মধ্যে একজন ঢাকায় ডিএমপির একটা জোনে দায়িত্ব পালন করেন আর আরেকজন ঢাকার বাইরে জেলা পুলিশের একজন কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলেছি। ঢাকার অফিসারটি খুব বিপদে আছেন তার মেয়েকে নিয়ে। সে এরই মধ্যে এই আন্দোলনে জড়িয়ে পড়েছে। তাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সে এখনো পর্যন্ত শুরু থেকে এই আন্দোলনে আছে। শুধু আন্দোলনে যাওয়াই নয়, এখন যেটা হয়েছে যে পুলিশের প্রতি তার নিজের এবং তার সতীর্থদের ঘৃণার কথা সে প্রকাশ্যেই বলছে। মানে এমনকি তার বাবা একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এটা নিয়ে সে কোনো রাগঢাক করছে না এবং এটার প্রভাব বা এটার প্রতিক্রিয়া ঘরের ভেতরে এসে পড়ছে। এই কর্মকর্তা বলছেন যে আমরা তো এরকম অবস্থায় আছি যে দু একজন পুলিশ সদস্য মারা গেছেন বা যাচ্ছেন, তাদের মৃত্যুর পরে তারা ন্যূনতম কোনো সহানুভূতি সাধারণ মানুষের কাছে পাচ্ছে না। উল্টো মারা যাওয়ার পরেও মানুষের যে রোষ, মানুষের যে ক্ষোভ, সেটা কখনো কখনো দেখা গেছে যে গত সপ্তাহে রায়ের বাগে সম্ভবত একজন পুলিশ সদস্যকে হত্যা করার পরে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করতে অনেক সময় লেগেছিল। পুলিশের প্রতি সাধারণ মানুষের কতটা রাগ, ক্ষোভ এবং ঘৃণা ওই ঘটনার মধ্য দিয়ে সেটা প্রকাশ হয়েছে। সব মিলিয়ে এই বিপর্যস্ত পুলিশ অফিসার বেচারা তিনি জানালেন যে গত এক সপ্তাহে তিনি একাধিকবার চাকরি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু এই পর্যায়ে আসলে সেই কাজটাও অত সহজ না যে চাইলেই চাকরি ছেড়ে দিতে পারবেন। সব মিলিয়ে তিনি এক গভীর হতাশায় নিমজ্জিত। আর ঢাকার বাইরের যে অফিসারের সঙ্গে কথা বলেছি তিনি জানালেন যে তার যে ফোর্স, তাদের করুণ অবস্থার কথা। টানা ওভার ডিউটি, ওভার টাইম করতে করতে তারা ক্লান্ত, শ্রান্ত, বিপর্যস্ত।
তাদেরকে এখন ডিউটিতে পাঠানো এক কঠিন কাজ। ডিউটিতে পাঠালেও তারা সেখানে গিয়ে অনেকটা নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকছে। তারা কোন রকম জোর খাটাতে, গুলি করতে তো মোটেই ইচ্ছুক না। তারা কোন রকম বল প্রয়োগের কাজে তাদেরকে নিয়োজিত করা যাচ্ছে না। এই অফিসার আমাকে জানালেন যে তার কাছে যতটুকু তথ্য আছে এটা সারা দেশের চিত্র অনেকটা একই রকম। অধিকাংশ পুলিশ সদস্য টানা ডিউটি করতে করতে এতটা ক্লান্ত শ্রান্ত যে তারা এখন নতুন করে ডিউটিতে যাওয়ার ব্যাপারে খুবই অনাগ্রহী। চাকরি রক্ষার জন্য বাধ্য হয়ে তারা যান, কিন্তু যাওয়ার পরে তারা যতটা সম্ভব নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকেন। কোন রকম কোনো বল প্রয়োগ, গুলি করা তো দূরের কথা, তারা সেদিকে যেতে চাচ্ছেন না বা তাদেরকে নেওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে পুরো বাহিনীর মধ্যেই এক ধরনের হতাশা গ্রাস করেছে এই বাহিনীকে, এবং এটা এখন আর ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য মানুষের উপরে ঝাঁপিয়ে পড়বে প্রথম দিকে যেটা দেখা গিয়েছিল, এরকম কোনো অবস্থা নেই বলে তিনি আমাকে জানালেন। সঙ্গত কারণে ক্ষমতাসীনরা এখন টিকে থাকবার জন্য, তাদের শেষ মরণ কামড় দেবার জন্য তাদের যে দলীয় বাহিনী, যাদেরকে তারা গত 15 বছর ধরে আমরা দেখেছি এক ধরনের ট্রেনিং দিয়েছে কিভাবে মানুষের উপর সশস্ত্র হামলা করতে হয়, এবং এদের কাছে বৈধ অবৈধ মিলিয়ে প্রচুর অস্ত্র আছে আমরা জানি। এবং গতকালকে আমরা ঢাকার উত্তরায় সেটা দেখলাম, হবিগঞ্জে দেখেছি, এবং আরো বিভিন্ন জায়গায় তারা মহড়া দিয়েছে। এর মধ্যে অনেক খবর বেরিয়েছে যে যুবলীগ, ছাত্রলীগ তারা প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীদের উপর হামলা করবার জন্য। তো এখন ক্ষমতাসীনদের ভরসা ওইখানেই। কিন্তু আলটিমেটলি যে পরিমাণ মানুষ রাস্তায় নেমে গেছে এই গণ আন্দোলনে, এই ছাত্র গণ অভ্যুত্থানে, তাতে ওই যুবলীগ, ছাত্রলীগরা তারা সংখ্যায় তো অত বেশি না, সংখ্যায় তো কম, তাদের হাতে হয়তো অস্ত্র আছে, এবং এতদিন তাদেরকে পুলিশ পুরো মাত্রায় প্রোটেকশন দিত। আমার কাছে খবর হলো এই পর্যায়ে পুলিশ যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আগের একদম দেবে না আমি বলছি না, কিন্তু আগের মতো আর তাদেরকে প্রোটেকশন দেবে না, যে পুলিশ প্রোটেকশনে তারা মানুষের উপর হামলা করবে, মানুষকে হত্যা করবে, সেটা সম্ভবত এই পর্যায়ে তারা করতে পারবে না। আর আন্দোলন সমন্বয়ের সঙ্গে যুক্ত যার সঙ্গে কথা বলেছি সে ভাইটি, তিনি আমাকে জানালেন যে পুলিশ এখন কতটা তাদের উপর অ্যাটাক করবে কি করবে না, গুলি ছড়বে কি ছড়বে না, এইটা তারা এখন আর খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন না। তাদের মধ্যে এরকম প্রস্তুতি আছে, গুলি করলে করবে, তাতে মানে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আমাকে একটা বাড়তি তথ্য যেটা জানালেন যে তবে যদি সেনাবাহিনী তাদের উপর কোনো গুলি চালায় ফার্দার, তাহলে তারা বিবেচনা করছেন যে ঢাকায় জাতিসংঘের যে আবাসিক সমন্বয়কারীর অফিস, তারা সেটা ঘেরাও করতে পারেন, যাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের এই সোলজারদের নেওয়া বন্ধ করা হয় যদি সেনাবাহিনী আর গুলি ছোড়ে। তো এটা খুবই একটা আমার মনে হয় যুক্তিসঙ্গত তাদের পরিকল্পনা, যে সেনাবাহিনী যদি গুলি ছোড়ে তাহলে সেনাবাহিনীকে নিবৃত্ত করবার তো আর কোনো উপায় নাই। তো উপায় একটাই, সেটা হলো যে সেনাবাহিনীর জন্য সবচাইতে আকর্ষণীয়, সাধারণ সোলজারদের জন্য আকর্ষণীয় একটা ব্যাপার হলো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়া। তো এই জন্য ছাত্ররা মনে করছে যে যদি ঢাকায় জাতিসংঘের যে অফিস, আবাসিক সমন্বয়কারীর ওই অফিস ঘেরাও করলে এই বিষয়টা জাতিসংঘ কর্তৃপক্ষের উপরে হয়তো একটা চাপ তৈরি করবে। এখন দেখার বিষয় যে আজকের দিনটা কেমন যায় সারা দেশে, এবং আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কি হয়। আওয়ামী লীগের রথী মহারথীরা ভেগে যাচ্ছেন, ভেগে যাওয়াই উচিত, কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও, বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান। কেন একটু হতাশার সেটা আসবো, তার আগে আরেকটা নিউজ নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি, which is very important। বাংলাদেশের একজন রাষ্ট্রদূত যিনি বিদেশে নিযুক্ত আছেন, তিনি জনগণের দাবির সাথে একাত্ম হচ্ছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা। এবং আমরা আশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তারা এই সরকারের সাথে সহযোগিতা করা থেকে দূরে আসবেন। এটা অসহযোগিতার ডাক আছে। বাংলা আউটলুক বরাবরের মতো এই দুটো রিপোর্টই শামীম ওসমানের ভেগে যাওয়া এবং এই রাষ্ট্রদূত যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে নিউজ করেছে, খুব চমৎকার নিউজ। বেলজিয়াম ও ইইউ নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থান। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় যিনি রাষ্ট্রদূত আছেন, ওনার নাম হচ্ছে মাহবুব হাসান সালেহ। 9 সেপ্টেম্বর, উনি 2 আগস্ট সন্ধ্যায় লিখেছিলেন, 9 সেপ্টেম্বর 1973 আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোট নিরপেক্ষ সম্মেলনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বার লেখেন, আমি শোষিতের পক্ষে। আমরা বুঝতে পারছি উনি এটা যখন লিখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বেলজিয়াম, উনি ইইউতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত। যদিও মুজিব শোষিতের পক্ষে ছিলেন, সেটা ক্ষমতায় আসার পর আমরা আসলে আর দেখি টেকি নাই, সে অনেক আলোচনা। কিন্তু যখন রাষ্ট্রদূত এই কথাটা লিখছেন, এই মুহূর্তে বাংলাদেশের শোষিত বা মজলুমকে, সেটা আমরা জানি, এবং তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন, আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং এটারও একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে, আমি ভিডিও শেষ দিকে এসে বলছি। বাংলা আউটলুকের যে নিউজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আগে একটু বলে রাখি, আরেকটা নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে, জনাব ফজলুর তাপস উনিও দেশ ছেড়ে পালাচ্ছেন। আমি এখনো নিশ্চিত না এটা এখনো ভেরিফাইড কিনা জানি না, তবে পালানোর কথা ওনাদের ওই পূর্ণ ক্ষমতায় থেকে পুলিশ মিলিটারি সব পক্ষে রেখে, রাস্তা ফাঁকা রেখে প্রধান বিচারপতিকে নামিয়ে দেওয়ার হ্যাডম ট্যাডম দেখাতে পারেন, কিন্তু এই জনগণের সামনে ফেস করার মতো সক্ষমতা এদের আর নাই। আর বহুবার বলেছি, আমি যদি আওয়ামী লীগ নেতা হতাম, আমি এখন ভাবতাম
কেন? আমি তো আওয়ামী লীগ করেছি আসলে হালুয়া রুটি বাগানোর জন্য। থার্ড ক্লাস কতগুলো আদর্শ চেতনা ফেতনার কথা বলি তো আসলে মুখের কথা। আমাদের কাজ হলো এই তাপস কি পরিমাণ টাকা কামিয়েছে, কিভাবে কামিয়েছে বহু মানুষ জানে। মানে এনারা তো বিরাট লোক, বিরাট লোক, শুধু আওয়ামী নেতা না, শেখ পরিবারের সদস্য, তাদের বুঝিত পাড়ার টাউট বাটপাড়া কোটি কোটি টাকা কামিয়েছে। তো সবার ভেগে যাওয়াই জেনুইন। আমি পাড়ার টাউট হইলেও পালাইতাম। যাই হোক, জনাব শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমি আউটলুক থেকে পড়ি, নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনিও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাইম ওসমান। আরজিয়ান, মাই গড, খুবই টাফ নাম। যাই হোক, তারা ভেগে গেছেন। এর আগে অবশ্য দু একদিন তাকে একটু কথা বলতে শুনেছি। মানে বিরাট সাহসী, মানে নিজ এলাকায় একরকম রাজত্ব চালানো, নিজ এলাকায় যাকে তাকে পেটানো, শুধু না যাকে তাকে খুন করেও যার কিছু হয় না। আমি তোকে হত্যার কথা বলছি, এই পরিবার করেছে, কিছু আসে যায় না। এবং এই পরিবারের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান ইউ রিমেম্বার? সংসদে এত প্রতাপশালী একজন মানুষ ভেগে গেলেন। ওরা তো খেলতে চেয়েছেন, ওনার খেলা হবে, মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক। এবং এই নোংরা স্লোগানটাও শুধু বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গেও ছড়িয়ে গিয়েছিল, খেলা হবে। এবং তার সাধারণ সম্পাদক সকাল সন্ধ্যায় খেলা হবে এর কথা বলেন। প্রশ্ন হচ্ছে, চলে গেলেন কেন তাহলে খেলা ছেড়ে? এত প্রভাব, এত প্রতিপত্তি, এত হ্যাডাম আপনার, একটু খেলতে থাকেন। জনগণ আপনার সাথে খেলতে চেয়েছিল, জনগণ যে কয়েকজনের সাথে স্পেসিফিকলি খেলতে চেয়েছে, এর মধ্যে কিন্তু জনাব শামীম ওসমান আপনি একজন। জনগণের সাথে একটু খেলা, একটু দেখতাম আপনি কত খেলতে পারেন, কত খেলোয়াড়। ওই যে বললাম, নির্বিচারে খুন করতে পারে এমন একটা পুলিশ বাহিনীকে রেখে, নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায়। খুব ক্লিয়ারলি দেখা গেছে। আগেও পালিয়েছিলেন আপনি, আমরা দেখেছি। আপনাদের পালানো সুখকর হবে না, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, আরেকবার কথা বলবো। তবে হ্যাঁ, পালানোই স্বাভাবিক, পালানোই স্বাভাবিক। এটা তথাকথিত সাহস কি আমরা খুব ভালো মতো জানি, খুব ভালো মতো জানি। এবং যে ভিডিওর কথা বলছিলাম, সেখানেও অতি কিউ করে বলি না আমরা, যে একেবারে মিউ কিউ করে কথা বলছেন। ওখানে দাস ছাত্রদের প্রতি অ্যাপিল জানাচ্ছেন, তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য। এবং বিকল্প কি আছে? ঠিক আছে, সরে যাবে শেখ হাসিনা, তাহলে বিকল্প কি? ওই তৃতীয় শ্রেণীর কথাটা, এসব প্রশ্নের জবাবও দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আবার বলা যায় না, কথা নিয়ে বলতেও পারি। যাই হোক, ওনার সাথে আমাদের খেলা আসলে হবে, এখানে হোক, দেশের বাইরের মাটিতে হোক। দেশের বাইরে বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, তারা তার সাথে খেলবেন নিশ্চয়ই। যে কথাটা বলছিলাম, দুটো ঘটনার খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে। যে রাষ্ট্রদূত তার পক্ষ পরিবর্তন করেছেন, উনি সাহসের কাজ করেছেন, উনি জনগণের সাথে এসছেন, জনগণের সাথে উনি তার অবস্থান জানিয়েছেন। সাহস সংক্রামক। সুতরাং আমরা এক্সপেক্ট করব প্রজাতন্ত্রের অন্য যারা কর্মচারীরা আছেন, আমাদের যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী নন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং এই সরকার যখন অন্যায়ভাবে যা তা করতে চায়, তার পক্ষে দাঁড়ানোর কোনো দায়িত্ব তাদের নেই, বরং সেটা পালন করা তাদের অপরাধ। তাদেরকে এই কারণে জনগণ বেতন দেয় না। সুতরাং সময় আছে, এবং আমি আশা করি তার এই সাহস সংক্রমিত হবে। আবার শামীম ওসমানের জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বা যারা তাপসও যদি পালিয়ে থাকেন, ভয়ও কিন্তু সংক্রামক। মানে শামীম ওসমান পালিয়ে গেছেন, তাপস পালিয়ে গেছেন, এইরকম মেসেজ মানুষের সামনে, আওয়ামী লীগের সামনে যদি যায়, সেটা এই অলরেডি পাকাপতে থাকা আওয়ামী লীগের বিরাট নেতাদেরই পাকাচ্ছে। এখন আর কেউ সামনে আসতে চাইছে, তারা গর্তে লুকাবে না। তারা এই গর্তটাও বাংলাদেশের গর্ত হলে হবে না, তারাও বিদেশে যাবেন এবং বিদেশের গর্তে লুকাতে চাইবেন। গর্তে থাকতে হবে। ওই যে বলছি, বিদেশেও বাংলাদেশিরা আছে, জনগণ তাদেরকে দেখে নেবে আসলে। সুতরাং এই ভীতিটাও ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এর চেয়ে সুন্দর কিছু তার হয় না। ভয় কাঁপতে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। অবশ্য কেউ বলছে এয়ারপোর্টে পাহারা বসানো দরকার আছে, তারা যাতে পালাতে না পারে। ফেসবুকে অনেকে লিখছে, দেখলাম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, শেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।